লিভারপুলে সাভি, নাকুল আর তাদের ছেলে আদিকে নিয়ে তাদের ছোট্ট একটা হ্যাপি ফ্যামিলি। কিন্তু হঠাৎ করে একদিন সকালে কিছু পুলিশ এসে নাকুলকে তার বসকে খুনের অভিযোগে জেলে ধরে নিয়ে চলে যায়। কিন্তু সাবির তার স্বামীকে এতটাই বিশ্বাস করে যে নাকুল যে কাউকে খুন করতে পারে সেটা সে মানতেই পারছে না। তবে আশ্চর্যের বিষয় হলো মার্ডার ওয়েপনে নাকুলের হাতের ছাপ আর তার জামাতে ভিকটিমের রক্তের দাগ পাওয়া যায়। এমনকি এই খুনের একটা সাক্ষীও আছে। তবে নাকুলের একটাই কথা যে সে খুন করেনি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সিনে ইস্ক চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি প্রেম তোমাদের সাথে রয়েছি। এবার তাহলে সাবি তার স্বামীকে সারা দুনিয়ার বিপক্ষে গিয়ে কিভাবে বাঁচাবে, আর আদৌ কি নাকুল নির্দোষ নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? তো এমনই এক ক্রাইম আর মিস্ট্রিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি সাবি। অন্ধকার এক টানেল দিয়ে নীল রঙের একটা গাড়ি খুব তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে, আর ড্রাইভিং সিটে বসা মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে কোনো একটা কিছু নিয়ে প্রচন্ড ভয় আছে। কিছুক্ষণ পরই গাড়িটা একটা জায়গায় থামিয়ে গাড়ি থেকে খুব কষ্টে টেনে হিচড়ে একটা লাশ বের করে রেলিং এ হেলান দিয়ে রেখে আবার দৌড়ে গাড়িতে উঠে যায় সে। দেখা যায় এটা একটা পোর্ট, কিন্তু কে এই মেয়ে আর কেনই বা সে এই লাশটা এভাবে রেখে গেল? এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে ফিরে যেতে হবে ঠিক 5 মাস আগে। ছোট্ট একটা হ্যাপি ফ্যামিলি লিভারপুলের একটা বাড়িতে সাভি, তার স্বামী নাকুল এবং তাদের ছেলে আদি থাকে। সাভি তার শ্বশুরের সাথে ভিডিও কলে কথা বলছিল। শ্বশুরের একটাই প্রশ্ন, তারা কবে দেশে আসবে। সাভি বলে নাকুলের বস তাকে এত সহজে ছুটি দেবে না। শ্বশুর বলে, আরে ওকে রাখো, তুমি আর আদি চলে আসো। তখন নাকুল বলে, আমরা আদির সামার ভ্যাকেশনে ছুটি নিয়ে আসার চেষ্টা করব। কল কেটে সাভি নাকুলকে জিজ্ঞাসা করে, তোমার বস স্টেফেনিকে বলো না ছুটি দিতে। নাকুল ইনসুলিন নিতে নিতে বলে, আজ তো আমি বলেই দেবো, ছুটি না দিলে চাকরি ছেড়ে দেবো। এরপর সে ওভারকোট পরতে গিয়ে দেখে ওভারকোটের হাতায় লাল রঙের রক্তের মতো কিছু একটা লেগে আছে। নাকুল ওয়াশরুমে ওভারকোটের হাতাটা ধুতে গেলেই দরজায় বেল বেজে ওঠে। সাবি দরজা খুলতেই একটা মহিলা এসে বলে, আমি ডিটেকটিভ আয়েশা হাসান, লিভারপুল পুলিশ থেকে এসেছি, এই নিন নাকুল সচদেবের সার্চ ওয়ারেন্ট। সাবি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিসের অ্যারেস্ট ওয়ারেন্ট? আয়েশা তার কোনো জবাব না দিয়েই বলে, আমাদের কাছে একটা বাড়ি সার্চ করার ওয়ারেন্ট আছে। নাকুল ওয়াশরুমের জলের শব্দে বাইরের কিছুই শুনতে পাচ্ছিল না। কল বন্ধ করতেই বাইরের চেঁচামেচি শুনে সে বের হতেই আয়েশা বলে, আপনাকে স্টেফেনি ফাউলারের মার্ডার কেসের জন্য গ্রেফতার করা হচ্ছে। নাকুল যেন একদম আকাশ থেকে পড়ে। নাকুল বারবার বলে, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। অন্য অফিসার সাবিকে আটকে রাখার কারণে সাবি নাকুলের কাছে যেতেও পারে না। নাকুলকে তারা টেনে হিজড়ে পুলিশের ভ্যানের দিকে নিয়ে যেতে গেলে নাকুল সাবিকে বলে, আমি কিচ্ছু করিনি, তুমি তাড়াতাড়ি আনুকে কল করো। পুলিশ নাকুলকে নিয়ে চলে যায়। সাবি অসহায়ের মতো দাঁড়িয়ে কাঁদতে থাকে। বেশ কয়েকদিন পরে সাবি আদিকে নিয়ে নাকুলের সাথে দেখা করতে জেলে আসে। আদি বলে, মা আমার না ভয় করছে। সাবি বলে, আমারও। সিকিউরিটি চেকের পরে আদি এবং সাবি এসে ওয়েটিং রুমে বসে। আদির মন ভোলানোর জন্য সাবি আদির সাথে খেলা করতে থাকে এবং বারবার দরজার দিকে তাকায় যে কখন নাকুল আসবে। নাকুল আসতেই আদি দৌড়ে বাবার কাছে আসলে নাকুল জিজ্ঞাসা করে, স্পেল বির প্রিপারেশনটা ভালো করে নিচ্ছ তো? আদি বলে, হ্যাঁ। আচ্ছা তুমি আজ বাড়ি যাবে তাই না? নাকুল অসহায়ের মতো সাবির দিকে তাকায়। সাবির হাসি মুখটা যেন মলিন হয়ে গেল। নাকুল আদিকে সান্ত্বনা দিয়ে বলে, এখানে না আমার কিছু কাজ আছে, শেষ হলেই চলে আসবো বলে আদিকে একটা কাগজের ব্যাং দেয়। আদি সেই ব্যাংটা নিয়ে খেলতে থাকে। নাকুল সাবিকে জিজ্ঞাসা করে, অ্যাপিলের কি হলো? সাবি বলে, আমি রোজ আনুর সাথে দেখা করি, আনু তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। নাকুল বলে, বিশ্বাস করো ওই দিন আমি ওখানে একা ছিলাম না, আমার খুব ভালোভাবেই মনে আছে। সেদিন রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তোমার আর আমার সেদিন ডিনারের যাওয়ার কথা ছিল, তাই তাড়াহুড়ে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিলাম। কে যেন এসে আমার সাথে জোরে ধাক্কা খেলো। লোকটা এত দ্রুত গিয়েছিল যে তার চেহারা দেখতে পারিনি। সম্ভবত তখনই আমার ওভারকোটটায় রক্তের দাগ লেগে যায়। নাকুল গাড়ি নিয়ে বের হতেই দেখা যায় পাশেই এক মহিলার রক্তাক্ত লাশ পড়ে আছে। নাকুল বলে, আমার খুব ভালো করে মনে আছে ওই লোকটার ওভারকোটের সাথে আমার ল্যাপটপের ব্যাগটা আটকে গিয়েছিল। তখনই তার কোটের থেকে একটা বোতাম ছিঁড়ে নিচে পড়ে যায়। যদি ওই পার্কিং লটে একবার ওই বোতামটা খুঁজে পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আসল খুনিকে পাওয়া যাবে। সাবি বলে, অনু সব দিক দিয়ে খোঁজার চেষ্টা করছে, এমনকি ওই এলাকার লোকাল গুন্ডা, ড্রাগ ডিলার সবার সাথে কথা বলেছে। আচ্ছা এসব বাদ দাও, ভেতরে তোমার ডায়াবেটিসের রোজ চেক আপ হচ্ছে তো? নাকুল বলে, হ্যাঁ, রোজ এসে আমার থেকে স্যাম্পেল নিয়ে যায়। কিন্তু তুমি এত খরচ কিভাবে সামলাচ্ছ? সাবি বলে, একটা জবের জন্য চেষ্টা করছি, এই খারাপ সময় গিয়ে নিশ্চয়ই কোনো ভালো সময় আসবে। পরের দিন সাবি আনুর সাথে দেখা করতে আসলে আনু বলে, ড্রাগ ডিলারের সাথে কথা বলেছি, আশেপাশের এলাকার সিসিটিভিও চেক করেছি,
করেছি। ওখানে আর কাউকেই দেখা যায়নি। ফরেন্সিক টিম ক্রাইম সিনের সব ছোটখাটো স্যাম্পেল চেক করেছে। আমি নিজে সব প্রমাণ চেক করেছি। স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোথাও সেই বোতাম পাওয়া যায়নি। সাবি বলে স্টেফনির হ্যান্ডব্যাগ মিসিং, তার মানে এটা ডাকাতির কেস। আনু বলে যদি ক্রেডিট কার্ড কেউ ব্যবহার করত তাহলে কোনো একটা লিড পাওয়া যেত, আর ক্যাশ দিয়ে তো আর কাউকে ট্রেস করা সম্ভব না। তাছাড়াও বিচারকের মতে নকুল নিজেই হ্যান্ডব্যাগ আর মোবাইলটা কোথাও লুকিয়ে রেখেছে। সাবি হতবাক হয়ে বলে তুমি নকুলকে 5 বছর ধরে চেনো, ও কখনোই কাউকে খুন করতে পারে না। আনু বলে সব জানি আমি, কিন্তু প্রমাণ করার মতো আমার কাছে কিছুই নেই। ওই বিল্ডিংটাও আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হওয়ায় ওখানে কোনো সিসিটিভিও নেই। এমনকি নকুলের কলিগ নকুলকে ওই ক্রাইম সিন থেকে যেতে দেখেছে। আশেপাশে সিসিটিভিতে নকুলের গাড়িকে খুন হওয়ার সময় দেখা গেছে। নকুলের ওভারকোটে পাওয়া ব্লাড স্যাম্পেল স্টেফিনির ছিল। মার্ডার ওয়েপন ও সিলিন্ডারেও নকুলের ছাপ পাওয়া গেছে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো খুনের উদ্দেশ্য, আর সেটা হলো ব্যক্তিগত শত্রুতা। নকুলের কলিগ নিজে বলেছে স্টেফিনি সব সময় নকুলকে নিচু দেখাতো, অপমান করত। সাবি বলে তাহলে তুমি বলতে চাইছো নকুল স্টেফিনিকে খুন করার পরে আমরা ডিনার করতে গিয়েছিলাম? কাউকে খুন করে সাধারণ মানুষ কখনো এত শান্ত থাকতে পারে না। তোমার কি নকুলকে সাইকোপ্যাথ মনে হয়? আনু আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। অর্থাৎ আনু নকুলের কেস জেতার একদম আশাটাই ছেড়ে দিয়েছে। রাতে এক প্রতিবেশী সিমৃদ্ধের বাড়ি থেকে ঘুমন্ত আদিকে গাড়িতে নিয়ে সাবি বাড়ির দিকে রওনা দেয়। যেতে যেতে আনু এবং নকুলের বলা কথাগুলো তার বারবার মনে পড়তে থাকে। সেদিন রাতে ডিনারে নকুল বলেছিল স্টেফিনি আজ আমাকে অপমান করে বলেছে 10 বছর ধরে নাকি আমি কিছুই শিখিনি, আর আমার উচিত ইন্ডিয়া ফিরে যাওয়া। আমি এই দেশের না বলে সবসময় আমাকে নিচু দেখায়। এটা যদি 10 বছর আগে হতো তাহলে আমি ওকে দেখিয়ে দিতাম। সাবি বলেছিল 10 বছর আগের অ্যাংরি ইয়াং ম্যান নকুল, যার উপর আমি ক্রাশ খেয়েছিলাম, কোথায় সে যেন হারিয়ে গেছে। এক রাতে সাবির শ্বশুর কল করে কাঁদতে কাঁদতে বলে আমার ভিসাটা না রিজেক্ট হয়ে গেছে, আমি তোদেরকে দেখতে আসতে পারছি না। সাবি আর নকুল দিন দিন মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। আদিও সবসময় বাবাকে চায়। কোর্ট থেকে নকুলের আপিলটা রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং নকুলকে স্টেফিনির খুনের অভিযোগের জন্য 12 বছরের সাজা দেওয়া হয়। একদিন রাজ্জাক নামে এক পাঞ্জাবি লোক তার গ্যাং নিয়ে নকুলের কাছে এসে বলে শুনেছি কয়েকদিনের মধ্যেই জেলে রেড হবে, তোর রেকর্ড তো ক্লিন, তাই এই ড্রাগস কয়েকদিন তোর কাছেই রাখ। নকুল বলে আমার পরিবার আমাকে এখান থেকে বের করার জন্য সব রকমের চেষ্টা করছে, এখন আমার পক্ষে এসবে জড়ানো সম্ভব না। কিছুক্ষণ পরই সাবির কাছে অনুর কল আসতেই সাবি হন্তদন্ত হয়ে হাসপাতালে এসে নকুলকে খুঁজতে থাকে। সাবি নকুলের রুমে যেতে গেলে পুলিশ তাকে আটকায়। ঠিক তখনই নকুলের ডক্টর আসলে সাবি ডক্টরের কাছে কান্নাকাটি করে নকুলের সাথে দেখা করতে চায়। ডক্টর পুলিশকে রিকোয়েস্ট করলে পুলিশ অফিসার রাজি হয়। সাবি ভেতরে এসে দেখে নকুলের অবস্থা অনেক সিরিয়াস, মুখের এক পাশে রক্ত জমে আছে। আসলে নকুল স্টাডিতে বসে আদির জন্য চিঠি লিখছিল। হুট করে রাজ্জাক আর তার গ্যাং এসে নকুলের মুখে বস্তা বেঁধে তাকে খুব মারতে থাকে। নকুল সাথে সাথেই চিঠিটা হাতের মুঠোয় নিয়ে নেয়। নকুলের মুখ বাঁধা থাকার কারণে সে কাউকে মারতেও পারে না। জেলে সবাই মারামারি দেখে হই হুল্লোড় করতে থাকে। এত মার খাওয়ার পরও নকুল চিঠিটা শক্ত করে ধরে রাখে। চিঠিটা বুকে চেপে সাবি কাঁদতে কাঁদতে নকুলের রুম থেকে বের হয়। তাকে দেখে মনে হচ্ছে সাবি যেন একটা জীবন্ত লাশ হয়ে গেছে। আনু বলে নকুলকে যারা অ্যাটাক করেছে তারা জেলে ড্রাগস সাপ্লাই করে। নকুল তাদেরকে সাহায্য করতে মানা করলে তারা নকুলের এই অবস্থা করেছে। তবে চিন্তার কিছু নেই, নকুলের কমপ্লেনের জন্য ওদেরকে 1 মাসের জন্য একটা অন্ধকার জেলে আটকে রাখা হবে। কিন্তু সমস্যা হলো 1 মাস পরই ওরা ফিরলে নকুলের জীবন কিন্তু ঝুঁকিতে পড়বে। সাবি কথা না বলে চুপচাপ গাড়ি নিয়ে একটা জায়গায় এসে প্রচন্ড চিৎকার করে কাঁদতে থাকে। আর নকুলের এত বড় বিপদে সে কিছুই করতে পারছে না, পারবেই বা কিভাবে? সে তো খুব সহজ সরল একজন হাউসওয়াইফ। জেল, পুলিশ এই সব তো তার কল্পনার বাইরে। রাতে সাবি নকুলের দেওয়া চিঠিটা পড়তে থাকে। নকুল লিখেছে আদি, কিছু সময়ের জন্য আমি তোমার সাথে দেখা করতে আসতে পারবো না, তাই যতদিন আমি না ফিরে আসি ততদিন নিজের আর মায়ের খেয়াল রাখবে। আর হ্যাঁ, তাড়াতাড়ি বড় হয়ে যেও না, আমি তোমাকে বড় হতে দেখতে চাই, আর আমাকে ভুলে যাবে না কিন্তু। নকুলের প্রতিটা কথা যেন সাবির হৃদয়ে কাটার মতো আঘাত করতে থাকে। সাবি তাদের প্রতিবেশী সমৃদ্ধের বাড়িতে আসলে সাবির মন খারাপ থেকে সিমৃত বলে জানো সাবি, আমি আটারিতে থাকতাম, যেটা অমৃতসরের বর্ডারের খুব কাছে একটা ছোট্ট গ্রাম। ছোটবেলা থেকে ছাদে ইউকে আর কানাডার পতাকা দেখে বড় হয়েছি। ভেবেছিলাম বিদেশ যাব আর আমার লাইফ সেট হয়ে যাবে, তাই বিয়ে করে লিভারপুলে আসি। পরের দিন বাস্তবতার মুখোমুখি হই আর জানতে পারি আমার স্বামীর আগের একটা বিয়ে আছে আর 2টো বাচ্চা আছে। নিজের দেশ ছেড়ে বহু দূরে এই দেশে আমি একা, তাই চুপ করে মেনে নেওয়া ছাড়া আর কি বা করতাম। প্রথম বুঝিয়ে সুঝিয়ে সে বাড়ির মেড বানিয়ে রাখতো। এরপর
যখন আমি প্রশ্ন করতে শুরু করলাম তখন সে আমাকে মারা শুরু করলো। এক কোনায় বসে ড্রিঙ্ক করতো আর আমি কটা গ্লাস হয়েছে সেটা গুনতে থাকতাম, কারণ 6 গ্লাস হওয়ার পরই সে আমাকে মারতে শুরু করবে। এই ভয় দিনের পর দিন কাটতো আমার। কিন্তু সবকিছুর একটা সীমা থাকে, একবার সেই সীমা পার হয়ে গেলে মানুষ আর সহ্য করতে পারে না। তাই একদিন আমি রান্নাঘর থেকে বড় একটা চাকু তুলে তার পেটে ঢুকিয়ে দিই। ব্যাস, আমার কষ্টের চ্যাপ্টার শেষ। আর আমি এটাও বুঝতে পারি আমি একটা মেয়ে হলে কি হয়েছে, চাইলে আমি নিজের জন্য লড়তে পারি। এরপর 10 বছর জেলে ছিলাম। জেল থেকে বের হতেই চাকরি শুরু করি, টাকা জমাই, এই বাড়ি কিনে মাকে আমার কাছে ডেকে নিলাম। ব্যাস, এখন আমি একদম স্বাধীন হয়ে এখানে বসে আছি। সাবি কখনো অসহায় আর নিরুপায় হবে না, এটা একটা অভিশাপ বলেই স্মৃত চলে যায়। পরের দিনই সাবি নাকুলের সাথে দেখা করতে আসে। সিকিউরিটি চেক করার সময় সাবি কেমন যেন একটা নার্ভাস হয়ে যায়। ওয়েটিং রুমের ভেতরে ঢোকার সময় গার্ডকে তার আইডি দিয়ে গেট খুলতে দেখে। সাবি তার টেনশনটা সামলাতে না পারলে দেওয়ালে হেলান দিয়ে দেয়। তখন একটা গার্ড এসে জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন তো? সাবি সেই সুযোগে গার্ডের কার্ডটা নিয়ে নেয়। গার্ড দরজা খুলতে গেলে দেখে তার কাছে কার্ড নেই। সাথে সাথেই রেড লাইট বাটনটা চেপে সবাইকে সার্চ করতে থাকলে সাবি ধরা পড়ে যায়। সাবি প্রচুর ভয় কাঁপতে থাকলে সামনে হঠাৎ করে তাকিয়ে দেখে সব তো ঠিকই আছে, মানে এইসব তার কল্পনা ছিল। ভয়ে সাবি দৌড়ে জেল থেকে বের হয়ে বমি করে ফেলে। সাবিকে এই অবস্থায় দেখে আয়েশা তাকে সাহায্য করতে আসলে সাবি দৌড়ে আরেক পাশে এসে একটা বেঞ্চে বসে হাঁপাতে থাকে। একটা লোক জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন তো? সাবি পাগলের মতো বলতে থাকে, হ্যাঁ আমরা সবাই ঠিকই আছি, আমার নাকুল কোনো দোষ করেনি, এরা একটা ভালো মানুষকে ক্রিমিনাল বানিয়ে জেলে রেখে দিয়েছে। বলেই কাঁদতে কাঁদতে বলে, হয়তো একটা না বরং দুজনকে ক্রিমিনাল বানিয়েছে। তার মানে সাবি এখন ভয়ানক কিছু একটা করার সিদ্ধান্ত নিচ্ছে। সাবি বাড়িতে এসে জেল থেকে কিভাবে বের হয় সার্চ করতে গিয়েও কি ভেবে যেন সেন্ট্রাল লাইব্রেরিতে আসে। আসলে বাড়ি থেকে কিছু সার্চ করলে সেটা পুলিশ জেনে যেতে পারে, তাই পাবলিক প্লেসে সে এসেছে। লাইব্রেরির কম্পিউটারে সার্চ করে ইউকেতে জেল থেকে পালানোর আসামির লিস্ট বের করে। এরপর জেল থেকে পালানোর আসামিদের লেখা বইয়ের নাম বের করে। সবগুলো বই লাইব্রেরি থেকে নিয়ে পড়তে শুরু করে। টানা কয়েকদিন রিসার্চের পর জয়দীপ পাল নামের জেল থেকে পালানো এক আসামির লেখা বই ওভার দ্য ওয়াল বইয়ের সন্ধান পায়। মজার বিষয় হলো নাকুল যে জেলে আছে পল সেই জেল থেকেই পালিয়েছিল। লাইব্রেরি থেকে পালের বইটা নিয়ে পড়া শুরু করে সে। পলের মতে বাঘকে যে কোনো জেল বা সার্কাসে আটকাও না কেন সে সবসময় বাঘই থাকে। আর এই গল্পটা আমার স্বাধীনতার। এই পর্যন্ত পল 7 বার জেল থেকে পালিয়েছে। পল বলে, 1999 এর ফেব্রুয়ারিতে আমি প্রথমবারের মতো গ্রেফতার হই, কারণ আমি লন্ডনে নকল পেন্টিং আর অ্যান্টিক পিসের বিক্রি করতাম। 3 বছরের সাজার জন্য আমাকে মূল্যায়ন জেলে নেওয়া হয়। প্রথমে এটা নিজের ভাগ্য হিসেবে মেনে নিলেও পরে মনে হলো না, আমি তো কোথাও আটকে থাকার জন্য জন্মাইনি, তাই যেভাবেই হোক আমাকে এখান থেকে বের হতে হবে। ব্যাস, এরপর থেকেই আমি জেলের চারপাশে নজর রাখতে শুরু করি। জেলে আসা খাবারের ভ্যান থেকে রোজ খাবার নামানোর কাজ শুরু করি। এইভাবেই জেলের গার্ডদের সাথে বেশ ভাব জমাই। এরপর জেলের খাবার থেকে একটা রুটি এনে রেখে দিই, সেটা পচে যেতেই তাতে পোকা হতে থাকে। একদিন সবজি নেওয়ার সময় সেই পোকা সবজির উপর ফেলে অফিসারদেরকে দেখাতেই অফিসাররা সেই ক্যারেটটা গাড়িতে ফেরত দিতে বলে। ব্যাস, সেই সুযোগে আমিও ট্রাকে উঠে বের হয়ে যাই, আর কেউ সেটা লক্ষ্য করলো না। পলকে না পেয়ে জেলে যখন সবাই তাকে খুঁজছে ততক্ষণে পল বহু দূরে চলে এসেছে। পলের জীবনী পড়ে সাবি আদির কাছে এসে দেখে আদি তার বাবার জন্য পেন্টিং বানিয়েছে। সাবি বলে, বাবাকে এই পেন্টিংটা আমরা এই বাড়িতেই দেব, বাবা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। পরের দিনই সাবি পলের বই যে কোম্পানি পাবলিশ করে তাদেরকে কল করে বলে, আমার নাম টিনা শর্মা, আমি গার্ডিয়ান নিউজ পেপারের সাংবাদিক। আমি আসলে জয়দীপ পালের সাথে আমার একটা আর্টিকেলের ব্যাপারে কথা বলতে চাই। পাবলিশারের কাছ থেকে পলের ঠিকানা নিয়ে সাবি লিভারপুল থেকে বেশ দূরের একটা বাড়িতে আসে। বাংলো টাইপের বাড়িটা দেখলে মনে হয় এখানে কেউই থাকে না। সাবি বেশ কয়েকবার দরজা ধাক্কায়, কলিং বেলও বাজায়, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স পায় না। তাই সে বাধ্য হয়ে গেট বেয়ে ভেতরে ঢুকে খানিকটা পথ হেঁটে গিয়ে বাংলোর জানলায় এসে নক করে। পল তখন টাইপরাইটারে নতুন বই লেখার চেষ্টায় ব্যস্ত। হঠাৎ সাবির ডাক শুনে দরজার কাছে আসতে শুনে সাবি বলছে, আমি খুব ভালো করেই জানি আপনি ভেতরে আছেন। পল সাথে সাথে লিগ্যাল নোটিশের পেপার দরজার উপর থেকে দিয়ে ভাবে সমস্যাটা মিটে গেছে। সাবি উল্টো সেই কাগজে সাইন করে বলে, শুধু আপনার 5 মিনিট চাই। পল পাত্তা না দিয়ে ভেতর থেকে সাবিকে দেখে তার পোষা কুকুরকে পাঠিয়ে দেয় আর বেশ আরাম
করে বসে বসে চিপস খেতে থাকে। হঠাৎ করেই কুকুরের নরম গলা শুনে বাইরে তাকিয়ে দেখে সাবি কুকুরকে পোষ মানিয়ে বসে আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সাবি তখনও বরফের মধ্যে বাইরে বসা। সাবিকে এত রাত পর্যন্ত ঠান্ডায় বাইরে দেখেও পল ঘুমোতে চলে যায়। বেচারি সাবি অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে গিয়েছিল। পরের দিন সকালে পল লাঠি দিয়ে খুঁচিয়ে সাবিকে উঠিয়ে বলে, তুমি কি ইন্ডিয়ান? সাবি হ্যাঁ বলতেই পল বলে, আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, আমি একজন এক্স ক্রিমিনাল। তাহলে এত কিছু কেন? পল আর কথা না বাড়িয়ে সাবিকে বাড়ির ভেতরে আনে। সাবিকে বসাতেই পল তার প্রথমে জেল থেকে পালানোর গল্প বলতে শুরু করলে সাবি বলে, যা আপনি আপনার বইতে লেখেননি জয়দেব। জয়দেব নামটা শুনেই পল হকচকিয়ে যায়। পল বলে, দুনিয়ার এমন কোনো জেল নেই যেখান থেকে পালানো সম্ভব না। প্রত্যেকটা তালারই চাবি থাকে, শুধু চাবির কারিগরটা খুঁজলেই হয়। তুমি যেহেতু একজন রাইটার, তাই তোমাকে ছোটখাটো প্রত্যেকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। জেল থেকে বের হতে গেলে জেলের গার্ডদের রোজকার রুটিন, তারা কেমন ড্রেস পরে, সিজন বদলে গেলে তাদের আচরণ কেমন হয়, সবকিছু লক্ষ্য রাখতে হবে। এইসব ছোটখাটো জিনিসেই পালানোর পথ লুকিয়ে থাকে। সাবি নাকুলের সাথে দেখা করতে আসার সময় পলের কথা মতো খুব ভালোভাবে জেলের সব খুঁটিনাটি লক্ষ্য করে। বাড়িতে ফিরে তার বাড়ির দেয়াল জুড়ে তার সব প্ল্যানিং এর চার্ট বানাতে থাকে। পল বলে, পালিয়ে যাওয়ার পর স্বাধীন হয়ে থাকাটাই সব থেকে বড় কঠিন ব্যাপার। কারণ পালানো সহজ, কিন্তু সারা জীবন পালিয়ে বেড়ানোর সাহস জোগাড় করা কঠিন। তাই বেশিরভাগ মানুষ 3 দিনের মধ্যেই ধরা পড়ে যায়। আর এর কারণ হলো ইমোশন। মানুষ জেল থেকে বের হয়ে সবার আগে আত্মীয়দের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, ব্যাস পুলিশ সাথে সাথেই টের পেয়ে যায়। তাই পালানোর পরে পুলিশ যেটা আশা করবে সেটা কখনোই করা যাবে না। ঠিক একজন দাবার খেলোয়াড়ের মতো নিজের চাল আর বিপক্ষের চাল সব আগে থেকে জানতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কি করবে তার প্ল্যান ব্রেনে সেট করতে হবে। সাবি নাকুলের জেলের একটা ব্লু প্রিন্ট এনে জেলের কোথায় কি আছে অবজার্ভ করে। এরপর জেলের বাইরের ছবি তুলে সব ছবি ম্যাপের লোকেশন অনুযায়ী সেট করে দেয়। পল বলে, জেল থেকে বের হয়ে সবার আগে দেশ ছেড়ে যেতে হবে, কারণ এখানকার টেকনোলজি খুব উন্নত। পুলিশ সারা দেশ সিল করে দিতে পারে। দেশের প্রত্যেকটা থানায় ক্রিমিনালের ছবি চলে যাবে, পাসপোর্টে লাল দাগ পড়ে যাবে। তাই বাস বা ট্রেন নয়, ফ্লাইটে যেতে হবে। আর এমন এয়ারপোর্ট বেছে নিতে হবে যেখানে যাওয়ার কথা পুলিশ কখনোই ভাববে না। আর ফ্লাইটে বসার জন্য দরকার নকল কিন্তু আসল কাগজপত্র, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গন্তব্যটা ঠিক করা। এমন এক জায়গা বেছে নিতে হবে যার সাথে ব্রিটেনে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই, অর্থাৎ ব্রিটেন সে দেশে গিয়ে কোনো আইনি কর্তৃত্ব দেখাতে পারবে না। আর এমন জায়গা যেখানে ব্রিটিশ টুরিস্টও খুব কম যায়। সাবি পলের কথা মতো এমন কিছু দেশের লিস্ট বানায়। পল বলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকা। এত টাকা যা দিয়ে কম করে 5 থেকে 6 বছর টিকে থাকা যাবে, কারণ ক্যাশ ছাড়া তুমি বেশি দিন টিকে থাকতে পারবে না। তাই সাবি তার বাড়ির সব ফার্নিচার বেচতে শুরু করে। সাবি পলকে জিজ্ঞাসা করে, আপনি শেষবার কিভাবে ধরা পড়েছিলেন? পল বলে, কে বলেছে আমি ধরা পড়েছিলাম? আমি নিজেই সারেন্ডার করেছিলাম। আসলে জেল থেকে পালিয়ে বেড়ানোর জন্য অনেক শক্তপোক্ত কারণ লাগে, যেটা আমার কাছে ছিল না, তাই আমি নিজেই ফিরে গেছিলাম। সাবি উঠে যেতে গিয়েও আবার জিজ্ঞাসা করে, যদি কেউ জেল থেকে পালাতে চায় তাহলে সে নকল ডকুমেন্ট কোথা থেকে আর কিভাবে বানাবে? পল বলে, হোপ স্ট্রিট। রাতে সাবি হোপ স্ট্রিটে এসে দেখে এখানে সব রকমের অবৈধ কাজের আড্ডাখানা। কার সাথে কি বলবে সেটা সে বুঝে উঠতে পারে না। একটা ছেলে এসে বলে, কি লাগবে তোমার? উল্টোপাল্টা সব ধরনের ড্রাগসের নাম বলতে শুরু করলে সাবি ভয় বলে, না না কিছু লাগবে না। ছেলেটা ফিরে যাচ্ছিল। সাবি পেছন থেকে তাকে ডেকে জিজ্ঞাসা করে, এখানে নকল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কোথায় পাওয়া যাবে? ছেলেটা বেশ ভয় পেয়ে চলে যায়, কিন্তু কিছু একটা ভেবে ফিরে এসে বলে, আমি একজনকে চিনি, সে ব্যবস্থা করে দিতে পারবে, কিন্তু টাকা লাগবে। সাবি ব্যাগ থেকে টাকা বের করে বলে, এই নিন টাকা, শুধু কাজটা করে দিন। ছেলে বলে, না না এখানে না, তুমি টার্মেস বারে যাবে আর বারটেন্ডারকে স্লিম জিমের বিষয়ে জিজ্ঞাসা করবে, আর স্লিম জিমকে বলবে রক্স পাঠিয়েছে। সাবিও রক্সের কথা অনুযায়ী বাড়ি এসে স্লিম জিমের খোঁজ নিয়ে তার কাছে আসে। স্লিম জিম তখন রক্সের সাথে ফোনে সাবির ব্যাপারেই কথা বলছিল। সাবি রক্সের কথা বলতেই স্লিম জিম আর তার বডিগার্ড সাবিকে একটা গলির টাইপের জায়গায় এনে টাকা হাইজ্যাক করার চেষ্টা করে। সাবি তার সর্বশক্তি দিয়ে ব্যাগ আঁকড়ে রাখার চেষ্টা করে আর দুজনকে মারতে থাকে। এক পর্যায়ে স্লিম জিম সাবির কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয়। সাবি অসহায়ের মতো কাঁদতে কাঁদতে তার টাকাগুলো নিতে মানা করে। ঠিক তখনই পেছন থেকে পল এসে বলে, সাবধান, আমি ডিটেকটিভ। স্লিম জিম আর তার বডিগার্ড বিশ্বাস করতে না চাইলে পল তাদের কথার জালে ফাঁসিয়ে সাবিকে হিন্দিতে বলে তার ব্যাগটা তুলে নিতে। কথার ফাঁকে পল
সিমজিম আর তার বডিগার্ডকে বন্দুক দিয়ে শক দিয়ে অজ্ঞান করে দেয়। সাবি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি এখানে? পল বলে, গত 40 বছর ধরে এই প্রথমবার কেউ আমাকে জয়দেব নামে ডেকেছে। আর কোনো সাধারণ রাইটার তো কোনো কারণ ছাড়াই পিটবুলের মতো কুকুরকে পোষ মানাবে না, বা এরকম জায়গায় এসে এদের মতো লোকেদের সাথে মারামারি করবে না। নিশ্চয়ই এর সবের পেছনে বড় কোনো কারণ আছে। তা বলো, কে আছে জেলে? বাবা, ভাই না স্বামী? পলের গাড়িতে বসে সাবি পলকে বলে, উকিল কিছুই করতে পারছে না, আর জেলেও নাকুলের জীবন ঝুঁকিতে আছে। এছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। পল বলে, 3টে অপশন আছে। 1, ইন্ডিয়া ফিরে যাও, আর নাকুল 12 বছর পর জেল থেকে বের হয়ে ইন্ডিয়া যাবে। 2, আরেকটা বিয়ে করে সেটেল হয়ে যাও। আর 3 নম্বর হলো আত্মহত্যা করে নাও, একেবারে সব সমস্যা শেষ। কিন্তু আমি তোমার জায়গায় হলে 2 নম্বর অপশনটা বেছে নিতাম। সাবি বলে, হয়তো আপনি জীবনে কখনো কাউকে ভালোই বাসেননি। জেল থেকে পালিয়ে সারা জীবন পালিয়ে বেড়ানোর জন্য কোনো শক্তপোক্ত কারণ দরকার, সেটা আপনার কাছে ছিল না, কিন্তু আমার কাছে আছে। আপনি কি আমাকে ফেক ডকুমেন্ট পেতে সাহায্য করতে পারেন? পল বিরক্ত হয়ে বলে, বাড়ি ফিরে যাও, আমি বারবার তোমাকে বাঁচাতে আসতে পারবো না। আর শোনো, তুমি যা করতে যাচ্ছ তার জন্য তোমাকে গার্ডদেরকে মারতে হবে, ফুল স্পিডে ফুটপাতে গাড়ি চালাতে হবে, সামনে কোনো বাচ্চা বা মহিলা আসলে তাদেরকেও মেরে ফেলতে হবে। এইসব তুমি কোনোদিনই করতে পারবে না, তোমাকে একজন ক্রিমিনাল হতে হবে। এসব তুমি পারবে না, তাই বাড়ি ফিরে যাও। সাবি তাও অনুরোধ করে বলে, দয়া করে পাসপোর্টের ব্যবস্থা করে দিন। পল বলে, 3 জনের ছবি লাগবে, আর হ্যাঁ, 2000 পাউন্ড লাগবে, 50% অ্যাডভান্স। কথা শেষ করার আগে সাবি টাকা দিয়ে দেয়। পল বলে, মনে হচ্ছে বেশি দিয়ে দিয়েছ। সাবি বলে, হ্যাঁ, কারণ একটা বন্দুকও লাগবে, কারণ প্রতিবার তো আপনি আমাকে বাঁচাতে আসবেন না, তাই নিজেকেই নিজে সাহায্য করতে হবে। পল পরের দিন 3টের সময় হাওয়ার্ড স্ট্রিটের পরিত্যক্ত একটা জায়গায় দেখা করতে বলে আর চলে যায়। পরের দিন সকালে মায়ের হাতে আর মুখে আঘাতের চিহ্ন দেখে আদি ব্যান্ডেজ এগিয়ে দিলে সাবি নিজের ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, যখন সে আর নাকুল একই স্কুলে পড়তো। নাকুল একদিন স্কুলে মারপিট করে দাঁত ভেঙে আসলে সাবি এভাবেই নাকুলের দিকে ব্যান্ডেজ এগিয়ে দিয়েছিল। এখান থেকে তাদের প্রথম পরিচয়, ধীরে ধীরে বড় হওয়া। তারপর একদিন নাকুলকে মারপিট করতে দেখে সাবি প্রচুর ভয়ে কাঁদতে থাকে। নাকুল মারামারি করাই ছেড়ে দেয়, আর সেদিন সে সাবিকে কথা দেয় সে আর কোনোদিনও মারামারি করবে না। এরপর একসাথে লিভারপুলে আসা, তারপর আদির জন্ম, সাজানো গোছানো ছোট্ট এই সংসারের সব স্মৃতিকে এক পাশে রেখে সাবি বাড়ির ছোটখাটো জিনিসপত্রগুলো বেচে দেয়, আর বাড়ির সামনে বাড়ি বিক্রির বোর্ড লাগিয়ে দেয়। বাড়ির সামনে বসে দূর থেকে নজর রাখা ডিটেকটিভ আয়েশা তার অ্যাসিস্ট্যান্টকে বলে, সাবি বাড়ি কেন বিক্রি করছে? ঠিক 3টের সময় সাবি পলের দেওয়া ঠিকানায় এসে দেখে পল অন্ধের বেশে তার পিটবুলকে নিয়ে এসেছে। সাবি গাড়ি থেকে বের হতেই পল একটা এনভেলপের সব ডকুমেন্ট আর একটা গান দেয়। সাবি অবাক হয়ে জিজ্ঞাসা করে, এতে গুলি কোথায় থাকে? পল বেশ বিরক্ত হয়ে গান লোড করা দেখিয়ে দিয়ে বলে, এই নাও, এবার আমার পিটবুলকে গুলি করো। সাবি হতবাক হয়ে বলে, কেন? পল বলে, পিটবুলের টিউমার হয়েছে, ওকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই, নাও গুলি করো। সাবি না বলে পল বলে, একটা পশুকে মারতে পারছো না, আর তুমি মানুষ মারবে? সাবি না পেরে পিটবুলের দিকে বন্দুক তাক করে, কিন্তু পিটবুলের দুটো করুণ চোখ দেখে সে আর তাকে মারতে পারে না। পল বলে, আমি জানতাম তুমি পারবে না, মিথ্যা বলেছিলাম, ওর কোনো টিউমার নেই। আমি আসলে তোমাকে বোঝাতে চেয়েছিলাম তুমি যে প্ল্যানটা বানাচ্ছ সেটা তোমার দ্বারা সম্ভব না। সেটা বলেই পল সেখান থেকে চলে যায়। সাবি তার মতো করে রিসার্চ করে নাকুলকে বের করার রাস্তা খুঁজতে থাকে। বিকেলে আদিকে নিয়ে পার্কে আসলে একটা বয়স্ক মহিলা এসে সাবির পাশে বসে। মহিলাটা পলের আওয়াজে বলে, তারপর কি প্ল্যান বানালে? পলের এই রূপ দেখে সাবি অবাক হয়ে যায়। পল বলে, পুরো ইংল্যান্ড সিসিটিভিতে ভরা, আর আমি একজন এক্স ক্রিমিনাল, তাই চাই না পুলিশ কোনো কেসের জন্য আমাকে এসে প্রশ্ন করুক। সাবি ম্যাপ দেখিয়ে বলে, আমি রিসার্চ করে জেনেছি লিভারপুলের নিচে 4টে টানেল আর চেম্বার আছে, তার মধ্যে একটা টানেল সোজা সুইস বিডি জেলে গিয়ে যুক্ত হয়েছে। পল বলে, জানি, আর এই টানেল দিয়ে একজন আসামি পালিয়েছিল, তাই এই টানেলটাকে ব্লক করে দেওয়া হয়েছে। সাবি বলে, তবু কোনো না কোনো পথ তো নিশ্চয়ই আছে, যদি আমরা সিল করা এরিয়াটা ডায়নামাইট দিয়ে উড়িয়ে দিই। পল বলে, শোনো, আমি এসবে তোমাকে সাহায্য করতে পারবো না, তাই আমরা না, তুমি যাবে, তবে পাশ থেকে সাজেশন দিতে পারবো। সাবি বলে, সাহায্য যদি করবেনই না তাহলে ফ্রিতে এত সাহায্য কেন করলেন? পল বলে, জীবনে কিছুই ফ্রিতে হয় না, সময় হলে জানতে পারবে, আর তোমার এই ডায়নামাইটের আইডিয়াটা খুবই ফিল্মি, তাই কি করবে ভেবে নাও। সাবি হতাশ হয়ে ভাবতে থাকে সে নাকুলকে কিভাবে ওই জেল থেকে বের করবে। এক রাতে হঠাৎ বাড়ির বাইরে কারোর অস্তিত্বের টের পেয়ে সাবি ব্যাট নিয়ে লোকটাকে মারতে এসে দেখে পল পিজা ডেলিভারির ম্যান সেজে এসেছে। সাবি বলে, রাত 2টো বাজে, আপনি এখানে কি করছেন? পল
পল জিজ্ঞাসা করে নাকুলের কি কোনো রোগ আছে। সাবি বলে ডায়াবেটিস। কিন্তু কেন? পল বলে যদি নাকুলের হাইপারক্লিমিয়া হয়, মানে রক্তে পটাশিয়ামের পরিমাণটা বেড়ে যায়, তাহলেই তো হাসপাতালে যেতে হবে, বলেই চলে যায়। সাবির মনে পড়ে যায় নাকুল বলেছিল রোজ একজন এসে নাকুলের স্যাম্পেল নিয়ে যায়। সাথে সাথে সে জেলের বাইরে তোলা সব ছবির মধ্য থেকে একটা ছবি বের করলে দেখে CLM মেডিকেল কোম্পানির গাড়ি রোজ নাকুলের স্যাম্পেল নিতে আসে। কয়েকদিন সাবি জেলের বাইরে বসে গাড়িটাকে ফলো করতে থাকে আর টাইমিংটা দেখে নেয়। ঠিক তখনই আয়েশা আসায় সাবি চমকে ওঠে। আয়েশা বলে এখানে অপেক্ষা করে আর কিছুই হবে না, কারণ 12 বছরের আগে নাকুল বের হবে না। সাবি জিজ্ঞাসা করে বোতামটা পেয়েছেন? আয়েশা বলে সত্যি সত্যি বোতাম থাকলে পাওয়া যেত। সাবি বলে কথায় আছে খুঁজলে ভগবানকেও পাওয়া যায়, তাহলে বোতাম আর এমন কি জিনিস। ঠিক তখনই স্যাম্পেলের লোকটা বের হলে সাবি তার পিছু করতে থাকে। লোকটা স্যাম্পেল নিয়ে সোজা লিভারপুল হাসপাতালে আসে। সাবি তার স্টপ ওয়াচ অন করে দেখে লোকটা ঠিক 1 মিনিট 48 সেকেন্ডে হাসপাতাল থেকে বের হয়। তারপর প্রায় সন্ধ্যার দিকে একটা জায়গায় গাড়ি পার্ক করে রাখে সে। সাবি নকুলের সাথে দেখা করতে আসলে নাকুল বলে রাজ্জাক এবং তার জ্ঞান 3 দিন পরেই বের হবে। ওরা বলেছে কমপ্লেন উঠিয়ে নিতে, না হলে আমাকে মেরেই ফেলবে। সাবি অবাক হয়ে বলে কিন্তু 1 মাস তো এখনো হয়নি। নাকুল বলে ওদের উকিল কি যেন একটা চাল খেলেছে। সাবি বলে দেখো নাকুল, আমার এখনো সময় লাগবে, তুমি কমপ্লেনটা উঠিয়ে নাও। নাকুল রেগে বলে এত বড় অন্যায় করলো আর তুমি কমপ্লেন উঠিয়ে নিতে বলছো, আর কিসের সময় লাগবে তোমার? সাবি কোনো উত্তর না দিলে নাকুল বলে ঠিক আছে, আমি কমপ্লেন তুলবো না বলে ফোন রেখে জেলের ভেতরে চলে যায়। তার মানে সাবির কাছে আছে আর মাত্র 3 দিনের সময়। আজ 3 দিনের প্রথম দিন। সেই লোকটা জেল থেকে স্যাম্পেল নিয়ে হাসপাতালে যায়। সেই ফাঁকে সাবি টাইমার সেট করে আর গাড়িতে উঠে নাকুলের ফাইল খুঁজে রিপোর্টের ছবি তুলে নেয়। কাজ শেষ করে বের হতে গিয়ে দেখে ভুলে ফোন ভেতরেই রেখে দিয়েছে। সাবি তাড়াতাড়ি ফিরে এসে ফোন নিয়ে গাড়ি থেকে নামতেই যাবে, ঠিক তখনই বুঝতে পারে একটা স্টাফ এসে গেছে। তাই সাবি কয়েক সেকেন্ড অপেক্ষা করে। যখন স্টাফ সামনের দরজা লাগায়, সেই সুযোগে সাবি পেছনের দরজা লাগিয়ে স্বাভাবিকভাবে হাঁটা শুরু করে। বাড়িতে ফিরে বাড়ির ব্রোকার মেলকে কল করলে ব্রোকার বলে এখনো 1 সপ্তাহ সময় লাগবে। সাবি বলে আমার কাছে এত সময় নেই, দরকার হয় 50% লসে ছেড়ে দিন। মেল বুঝিয়ে বলে কাগজপত্র রেডি করতে সময় লাগবে, এভাবে হয় না। সাবি বলে 3 দিনের মধ্যে টাকা দরকার, কিন্তু ব্রোকার কল কেটে দেয়। সাবি ঠিক বুঝতে পারে না যে সে কি করবে। 3 দিনের মধ্যে এতগুলো টাকা কোথা থেকে আনবে। হঠাৎ কি যেন ভেবে স্টোর রুমে একটা বাক্স থেকে পলের দেয়া বন্দুক নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সাবি আবার হোপ স্ট্রিটে এসে রক্সকে ফলো করে সবার নজর এড়িয়ে ভেতরে ঢোকে। রক্স তখন অন্য এক ডিলারের কাছে ড্রাগ নিয়ে টাকার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ভেতরে এসে দেওয়ালের পেছন থেকে লোকানো সাবি সেই সুযোগে রক্সকে ধরে নিয়ে ভেতরে থাকা দ্বিতীয় ডিলারকে বলে টাকা দে। ডিলার বলে কিসের টাকা? সে সাবির দিকে এগোতে গেলেই সাবির লোকটার পাশের একটা কার্টুনে গুলি করে ভয় দেখায়। সাবি বলে সব টাকা দাও, আমি পরে ফিরিয়ে দেবো। লোকটা রাজি না হলে সাবি বলে আমি 3 পর্যন্ত গুনবো, না দিলে একে মেরে ফেলবো। রক্স প্রাণের ভয় অনুরোধ করে, কিন্তু লোকটা বলে না। সাবির 3 পর্যন্ত গুনলেও লোকটা যখন টাকা দিতে রাজি হয় না, তখন নিজের জীবন বাঁচাতে রক্স বলে পাশের ওই সোফার নিচে টাকা আছে। সাবি সোফা সরিয়ে টাকার ব্যাগ দেখে। ব্যাগ দেখে টাকাটা ওঠাতেই যাবে, সেই সুযোগে সেই লোকটা বন্দুক নিয়ে গুলি করা শুরু করে। একটা গুলি সাবির হাতে লাগে। সাবি ভয়ে দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। রাগে সেই লোকটা রক্সের পেটে গুলি করে দেয়। তারপর সাবির দিকে গুলি চালালে সাবি নিজেকে বাঁচাতে গুলি করতে থাকে। এবার একটা গুলি সোজা গিয়ে লোকটার মাথায় লাগে আর লোকটা সেখানেই মারা যায়। সাবি নিজেকে কোন রকমে সামলে টাকার ব্যাগটা নিয়ে সেখান থেকে বের হতে গেলে রক্স সাবির পা ধরে বলে আমাকে সাহায্য করো, হাসপাতালে নিয়ে যাও। মায়া করে সাবি তাকে গাড়িতে ওঠায়। নার্ভাস সাবি প্রথমে ব্যাক গিয়ার দিয়ে পেছনের পিলারে ধাক্কা খেলে গাড়ির ব্যাকলাইটের কাঁচ ভেঙে যায় আর ভাঙা অংশটা সেখানেই থেকে যায়। বারবার রক্সের দিকে তাকায় আর তাড়াহুড়োয় গাড়ি চালায়। রক্স আকুতি মিনতি করে বলে আমাকে বাঁচাও। হঠাৎ সাবি খেয়াল করে রক্স আর নড়াচড়া করছে না। সাবি ভয়ে কাঁপতে থাকে। সাবি একটা পোর্টে এসে রক্সকে টানতে টানতে রেলিং এর পাশে রেখে তাড়াতাড়ি গাড়ি করে আবার চলে যায়। আর এই দৃশ্যটাই গল্পের প্রথমে আমরা দেখেছিলাম। সাবি পলের বাড়িতে আসলে পল সাবির হাতে ব্যান্ডেজ করে দেয়। সাবি প্রচন্ড অপরাধবোধ আর অনুতাপ করে বলে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি কাউকে মেরে ফেলেছি, জানি না এটা ঠিক না ভুল। পল বলে আমি কিভাবে বলবো, আমি তো কখনো কাউকে খুন করিনি। সাবি বলে আপনি তো সবসময় বলেছেন আমি যেন যে কাউকে মারার জন্য প্রস্তুত থাকি। পল বলে আমি মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছিলাম, সত্যি সত্যি কাউকে মারতে বলিনি। পল বলে কিন্তু ঠিকই করেছো, সেলফ ডিফেন্স মানে নিজেকে বাঁচানোর জন্য করেছো, এছাড়া তোমার আর
কোনো উপায়ও ছিল না। সাবি জিজ্ঞাসা করে, তাহলে আপনি আমাকে সাহায্য করবেন তো? পল বলে, এতদিন ধরে তাহলে কি করছি আমি? তবে আমি দরকার পড়লে প্লেয়ার বা কোচ হব, কিন্তু একটা কথা মাথায় রাখবে, কারোর জন্য আমি আমার স্বাধীনতাটা হারাবো না। যদি মনে হয় আমার ধরা পড়া ঝুঁকি আছে তাহলে আমি সরে যাব, কোনো প্রশ্ন করবে না। আর হ্যাঁ, আমি বাচ্চাদেরকে খুব অপছন্দ করি। পল সাবির থেকে তার ফোন নিয়ে ফেলে দেয় আর বলে, 3 দিন সময় আছে, তোমার কাছে ভুলের কোনো সুযোগ নেই। একটা বাক্স ভর্তি ফোন বের করে দিলে সাবি সেখান থেকে একটা ফোন নেয়। এদিকে পুলিশ ফরেন্সিক টিম নিয়ে ড্রাগ ডিলারের লাশ উদ্ধার করে এবং ক্রাইম স্পটে ঘুরে ঘুরে দেখে। ওয়াকিটকিতে একজন খবর দেয়, পিছনের সাইডে একটা জিনিস পেয়েছি। অফিসাররা সেখানে গিয়ে দেখে সাবির গাড়ির ব্যাকলাইটের ভাঙা অংশ। সিনিয়র অফিসার বলে, এটা ল্যাবে পাঠাও। আজ দ্বিতীয় দিন। সাবির সবকিছু মিলিয়ে নতুন প্ল্যান করে, নতুন একটা গাড়ি নেয়। এরপর তালাবন্ধ সাবওয়ে স্টেশনের বন্ধ দরজার শিকল কাটে। সাবওয়ের একটা ভিক্ষুককে 1 বান্ডেল টাকাও দান করে। রাতে বাড়িতে এসে কম্পিউটারের মাধ্যমে হাইপারক্লেমিয়ার মিথ্যা রিপোর্ট বানায়। আজ তৃতীয় এবং শেষ দিন। সাবি নিজে একটা ভিডিও বানিয়ে তার ব্যাগ গোছায় আর রিসার্চের সবকিছু ছিঁড়ে ফেলে পলিতে ভরে বাইরের ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। সাবি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে। ভিডিওতে সাবি বলে, আপনারা এই ভিডিও দেখছেন মানে জেনে গেছেন যে আমি একজন ক্রিমিনাল, কিন্তু এটা পুরোটা সত্যি না। আমার যখন 12 বছর বয়স তখন আমার পরিবারকে দাঙ্গার কারণে হারাতে হয়। অনেক বছর পরে জীবন আমাকে একটা পরিবার দিয়েছিল, কিন্তু সেটাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তাও এই ইংল্যান্ডে। তাই যাই হোক না কেন আমি সেটা হতে দেব না। এটা বলেই ভিডিওটা শেষ হয়ে যায়। এরপর সেটা সিমরিতকে পাঠিয়ে বলে, আদির খেয়াল রেখো। এদিকে পুলিশের টিম যত ক্রিমিনাল রেকর্ড আছে তাদের সবার নাম পড়ে। সিনিয়র স্টিফেনকে শুনিয়ে বলে, গাড়ির ভাঙা অংশ পাওয়া গেছে, ওটা ফ্যামিলি গাড়ি আর ওই গাড়ির মালিক এখন জেলে। স্টিফেন সব শোনার পর বলে, সব বাদ দিয়ে ওই মার্ডার কেসের আসামির পরিবারকে ফলো করো। সাবি তখন সিমরিতের বাড়ির সামনে এসে আদিকে বলে, আন্টিকে কিন্তু একদম বিরক্ত করবে না আর আমাদের যাওয়ার কথা কাউকে বলবে না। আদি বলে, ঠিক আছে। সাবি আদিকে সিমরিতের কাছে দিয়ে বলে, একটা জরুরি কাজ আছে তাই যাচ্ছি। সিমরিত বলে, কাজটা যখন জরুরি তাহলে সাবধানে করবে। সাবি বলে, যদি আমি না আসি মানে আসতে দেরি হয় তাহলে আদির খেয়াল রেখো। সিমরিত কিছু একটা আন্দাজ করে বলে, চিন্তা করো না, ওকে আমি নিজের ছেলের মতো আগলে রাখবো। সাবি একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। সাবি মেডিকেল টিমের অফিসের বাইরে এসে দাঁড়ায়, যেখানে আগে থেকেই পল দাঁড়িয়েছিল। রিপোর্ট দেওয়ার জন্য গাড়ি বের হয়ে গেলে সাবিও সেই গাড়ির পিছু নেয়। এদিকে পল অফিসের পেছন সাইডে গিয়ে ইলেকট্রিকের তার কেটে দেয়, যেন কেউ থানায় কন্ট্যাক্ট করতে না পারে। স্টাফ অন্য এক জেলের আসামিদের রিপোর্ট দিতে গেলে সাবি গাড়িতে উঠে নাকুলের রিপোর্ট চেঞ্জ করে দেয়। এদিকে পল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সেজে হাসপাতালের লাইন ঠিক করতে যায়। সাবি নাকুলের জেলের সামনে অপেক্ষা করে। নাকুলের রিপোর্ট পেলে জেলের একটা ডক্টর হাইপারক্লেমিয়া দেখে সাথে সাথেই হাসপাতালে কল করে দেয়, কিন্তু পল লাইন ঠিক করার নামে আরো কয়েকটা লাইন কেটে হাসতে থাকে। লাইন কেটে দেওয়ার জন্য কল কানেক্ট হয় না। এদিকে জুনিয়র এসে স্টিফেনকে সাবির কথা বলে। এদিকে জেলের ডক্টর সময় নষ্ট না করে তাড়াতাড়ি নাকুলকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নাকুলকে নিয়ে বের হলেই সাবি তাদের পেছন নেয়। নাকুল কিছুই বুঝে উঠতে পারে না তাকে এইভাবে কেন নেওয়া হচ্ছে। বারবার জিজ্ঞাসা করে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? স্টিফেন আয়েশাকে কল করে বলে, আপনার এক আসামি স্ত্রী সাবি 2টো মার্ডার কেসের সাসপেক্ট। আয়েশা হতবাক হয়ে বলে, সে তো একটা সাধারণ হাউসওয়াইফ, তার পক্ষে তো খুন করা সম্ভব নয়। স্টিফেন বলে, আমি তার বাড়ি যাচ্ছি, আপনি আসলে ভালো হয়। স্টিফেন এবং আয়েশা সাবির বাড়িতে এসে একসাথে ভেতরে ঢুকে দেখে বাড়িটা পুরো খালি। সাবি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করার চেষ্টা করে। খুঁজতে খুঁজতে আয়েশা দেখে একটা দেওয়ালে কিছু ছেঁড়া কাগজ আর পেরেকে সুতো ঝুলছে। আয়েশা এবার সত্যিই বিশ্বাস করতে শুরু করে যে সাবি হয়তো খুন করেছে। তাই স্টিফেনকে বলে, আমাদের এখন একটা ওয়ারেন্ট দরকার। ঠিক তখনই আয়েশা জুনিয়র জানায় নাকুলকে লিভারপুল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আয়েশা এবং স্টিফেন তাড়াতাড়ি হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে নাকুল হাসপাতালে এসে পৌঁছালে সাবি বাইরে আড়ালে দাঁড়িয়ে থাকে। সাবি ডক্টরের গেট আপ নিয়ে হাসপাতালের ভেতরে ঢোকে। আয়েশা গার্ডদের কল করে বলে নাকুলের ওপর কড়া নজর রাখতে। সাবি নাকুলের কেবিনে ঢুকে একটা গার্ডকে মেরে আহত করে দেয় এবং আরেক গার্ডের দিকে বন্দুক তাক করে হ্যান্ডকাফ পড়তে বলে। নাকুল অবাক হয়ে সাবিকে জিজ্ঞাসা করে, কি করছো এসব? তুমি পালালে আমরা দুজনেই মারা পড়বো। সাবি বলে, হ্যাঁ, এই মুহূর্তে না পালালে দুজনেই মারা যাব। নাকুল বলে, না, তুমি এটা ঠিক করছো না। সাবি ফোন দিয়ে বলে, ঠিক আছে, ছেলেকে কল করে বলো তুমি কখনো বাড়িতে ফিরবে না, আর এটাও বলে দিও যে মাও কখনো বাড়িতে ফিরবে না। ছেলের কথা শুনে আর সাবির জেদ দেখে নাকুল আর না করতে পারে না। এদিকে আয়েশা তার টিম নিয়ে হাসপাতালে এসে পৌঁছায়। সাবি এবং নাকুল গার্ডের মুখে টেপ মেরে নাকুলকে একটা অ্যাপ্রন পরিয়ে বের করে। যেতে যেতে সাবি আয়েশাদের দেখতে পেয়ে পাশে হুইল চেয়ারে বসা একটা রোগীকে দেখার ভান করে, তাই আয়েশা তাদেরকে আর দেখতে পায় না। আয়েশা
সাবিদের ক্রস করলে সাবি এবং নকুল সেখান থেকে বের হয়ে যায়। আয়েশা কেবিনে এসে গার্ডদের এই অবস্থা দেখে তাড়াতাড়ি সাবিদের খোঁজে বেরিয়ে পড়ে। আয়েশা ওয়াকি টকিতে সব ইউনিটকে খবর দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাও কাজ করে না। সাবি এবং নাকুল লিফটে ওঠার সময় আয়েশা সাবিকে দেখতে পায়। নাকুল আগেই উঠে গেছিল। সাবি আয়েশাকে দেখে তাড়াতাড়ি করে লিফটে উঠে পড়ে। আয়েশা দৌড়ে এসেও লিফট ধরতে পারে না। নাকুল রেগে লিফটে ঘুষি মারতে থাকে আর বলে, কেন করলে এরকম? সাবি বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। এদিকে আয়েশা এবং স্টিফেন সিঁড়ি দিয়ে নামতে থাকে। আয়েশা স্টিফেনকে নিচে গিয়ে দাঁড়াতে বলে আর নিজে সেকেন্ড ফ্লোরে গিয়ে দাঁড়ায়। সেকেন্ড ফ্লোরে লিফট খোলার সাথে সাথে সাবি আয়েশার দিকে বন্দুক তাক করে। আয়েশা সাবিকে ঠান্ডা হতে বলে। সাবি বলে, আমি 12 বছর অপেক্ষা করতে পারবো না। আয়েশা বলে, এক্ষুনি শুট অ্যান্ড সাইড অর্ডার হয়ে যাবে। কোথায় যাবে তোমরা? সাবি লিফট 13 নম্বর প্রেস করে বলে, কে বলেছে আমরা যাব? এরপর নিজেরা বের হয় আর আয়েশাকে বলে লিফটে ঢুকতে। লিফট বন্ধ হওয়ার সাথে সাথেই দৌড়ে পালায়। আয়েশাও সাথে সাথে আবারও 3 নম্বর প্রেস করে লিফট থেকে নেমে দৌড়ে ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখে অ্যাপ্রন ব্যাগ সব ফেলে দুজন পালিয়ে গেছে। আয়েশা দেখে সাবি এবং নাকুল ক্যান্টিনের ভেতর দিয়ে পালাচ্ছে। সে তাড়াতাড়ি করে স্টিফেনকে কল করে আর নিজে সেদিকে দৌড়ায়। হাসপাতালের বাইরে এসে স্টিফেনকে গাড়ি নিয়ে ধাওয়া করতে বলে আর নিজে দৌড়ে পিছু নেয়। একটা গোল চত্বরে এসে আয়েশা সাবি এবং নাকুলকে হারিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজির পরও আবারও তাদেরকে দৌড়াতে দেখা যায়। সাবি নাকুলকে নিয়ে সাবওয়েতে চলে আসে। আয়েশা তাদের পিছু পিছু আসে। হঠাৎই আয়েশা খেয়াল করে সামনের বগিতে বেগুনি রঙের হুডি পরে নাকুল উঠছে। তাই আয়েশাও ট্রেনে উঠে পড়ে, কিন্তু বগের ভেতরে গিয়ে দেখে এটা নাকুল নয়, বরং এটা হলো সেই ভিক্ষুকটা যাকে সাবি টাকা দিয়েছিল। আয়েশা বাইরে তাকিয়ে দেখে সাবি এবং নকুল স্টেশনে দাঁড়ানো। সাবি এবং নকুল সেই শিকল কাটার জায়গায় এসে স্টেশনের অপর প্রান্তে চলে আসে, কিন্তু কিছু দূর হাঁটার পর দেখে সামনের পুলিশের টিপ। সাবি ভয়ে থমকে যায়। এত কিছু করেও কি শেষ রক্ষা হবে না? নাকুল সাবিকে দেয়ালে ঠেকিয়ে বলে, আমার দিকে তাকাও। সাবি নাকুলের দিকে তাকায়। পুলিশ ভাবে কোনো একটা কাপল রোম্যান্স করছে, তাই আর পাত্তা না দিয়ে চলে যায়। এরপর দুজনে হাত ধরে সাবওয়ে থেকে জেমস স্ট্রিটের দিকে বের হয়ে যায়। স্টিফেন এর পরের মুহূর্তে সেখানে আর কাউকেই দেখতে পায় না। আয়েশা স্টিফেনকে কল করে জিজ্ঞাসা করে, পেয়েছো? স্টিফেন না বললে আয়েশা বলে, পাশেই বাস স্টেশন, সেখানে দেখো, আমি ওর বাড়ি যাচ্ছি। এদিকে সাবি এবং নকুল দৌড়ে একটা পার্কিং লটে আসে, যেখানে সাবি তার নতুন গাড়ি পার্ক করেছিল। গাড়িতে উঠে সাবি নাকুলকে পেছনে রাখা জ্যাকেটটা পরে নিতে বলে। নাকুল বলে, এতক্ষণে তো পুরো শহর সিল হয়ে গেছে। সাবি বলে, আদিকে নিয়েই শহর ছাড়বো। সাবি সিমরিতের বাড়িতে গিয়ে কলিং বেল বাজায়, কিন্তু কেউ খোলে না। আবারও বাজালে সিমরিতের মা এসে দরজা খোলে। সে জানায় সিমরিত আদিকে নিয়ে চিড়িয়াখানায় গেছে। সাবি সিমরিতকে কল করলে দেখা যায় সিমরিত তার ফোনটাও বাড়িতে রেখে গেছে। সাবি এবার চিন্তায় পড়ে যায়। গাড়িতে উঠে নাকুলকে জানালে সেও বোঝে না যে এখন কি করবে। সাবি নিজেকে নিজেই ভরসা দিয়ে বলে, আমাদের কাছে সময় আছে, চিড়িয়াখানায় পৌঁছে যাব। আয়েশা নাকুলের বাড়িতে আসে। সেখানে আগে থেকে উপস্থিত তার জুনিয়রকে বলে, প্রতিবেশীদের সাথে কথা বলো, তারা গত দুদিনে কিছু দেখেছে কিনা। জুনিয়র খোঁজ নিতে চলে যায়। আয়েশা বাড়িতে ঢুকতে গিয়েও কি একটা মনে করে ডাস্টবিনে এসেই সে পলিটা উঠিয়ে গাড়িতে রেখে দেয়। জুনিয়র এসে বলে, কেউ কিছুই জানে না। আয়েশা বলে, লাগবে না, গাড়িতে ওঠো। এদিকে চিড়িয়াখানা যাওয়ার রাস্তার মোড়ে পুলিশের চেকিং চলছে। হুট করে সাবি কাকে যেন একটা মেসেজ করে গাড়ি ঘোরায় আর নাকুলকে বলে, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। নাকুল বলে, এটা তো শহর থেকে বের হওয়ার রাস্তা, তুমি কি করছো? আদির কি হবে? সাবি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, ওর জন্য সিমরিত আছে। এদিকে আয়েশা স্টেশনে সেই ময়লার ব্যাগটা এনে সমস্ত কাগজ টেবিলের ওপর ঢালে আর একজনকে বলে, বাস ট্রেন সব জায়গায় চেকপোস্ট বসাও। এরপর স্টিফেন আর তাদের জুনিয়ররা সব কাগজপত্র জুড়ে মিলিয়ে দেখার চেষ্টা করে। লিভারপুল থেকে দূরে একটা টানেলে দাঁড়িয়ে সাবি কাকে যেন অনবরত মেসেজ করতে থাকছে। নাকুল সাবির থেকে বন্দুক নিয়ে বলে, আমরা শহর থেকে বের হব। যদি পুলিশ ধরে ফেলে তাহলে তুমি বলবে আমি বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছিলাম। যদি তুমি এসব না করো তাহলে আমাদের ছেলেকে মেরে ফেলবো। সাবি অসহায়ের মতো কাঁদতে কাঁদতে না বললেও নাকুল আদির দিব্যি দেয় আর রাজি করায়। আয়েশা সাবি আর নাকুলের ছবি বোর্ডে লাগিয়ে সাবির ছেঁড়া কাগজ জোড়া লাগানোর চেষ্টা করে। দুজনে একে অপর থেকে আবারও আলাদা হওয়ার কষ্টে কাঁদতে থাকে। ঠিক তখনই পল এক আইসক্রিমের গাড়ি করে সেখানে আদিকে নিয়ে আসে। ফাইনালি সাবি আর নাকুল তাদের ছেলে আদিকে ফিরে পায়। সাবি পলের কাছে এসে তাকে অনেক ধন্যবাদ দিয়ে বলে, আমি ভেবেছিলাম আপনি আসবেন না, আপনার রুলস আছে না যে বাচ্চা পছন্দ করেন না। পল বলে, সবসময় রুলস মানলে কাজ করা খুবই কঠিন। তোমার বান্ধবীকে সাইকিয়াট্রিস্ট দেখাতে বলবে। আদিকে দিচ্ছিলই না, পরে তোমার মেসেজ দেখালে দিয়েছে। সাবি জিজ্ঞাসা করে, কি করব? পুলিশ তো পেছনে পড়ে গেছে। পল বলে, তোমরা সারেন্ডার করে দাও, চেষ্টা তো করেছো। তিনজনে মাথা নাড়িয়ে বলে, না। পল বলে, আর একটা বুদ্ধি আছে, আমার উপরে ভরসা আছে? সবার আগে আদি হাত উঠিয়ে বলে, আছে। পল আইসক্রিমের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে।
আয়েশা সাবির প্ল্যান বোঝার জন্য সব ধরনের চেষ্টা করে। এদিকে মাঝপথে পুলিশের চেকিং পড়ে। পল এমন এক বিদঘুটে মিউজিক ছাড়ে যে পুলিশের সেটা পছন্দ হয় না। পল পুলিশকে বলে, দরকার হলে আপনি আমার গাড়ি চেক করতে পারেন। পুলিশ উঠে গিয়ে চেক করে দেখে গাড়িতে আইসক্রিম ছাড়া আর কিছুই নেই। অফিসার নেমে পলকে বলে, এই ফালতু মিউজিক আর বাজাবে না। পল পাঞ্জাবি একটা মিউজিক বাজিয়ে মনের খুশিতে গাড়ি চালাতে থাকে। এয়ারপোর্টে এসে পল চারিদিকে ভালো করে লক্ষ্য করে আইসক্রিমের বাক্সের নিচে যেখানে বরফ থাকে সেটা উঠিয়ে দেখে সাবি আর আদি ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। পল বলে, কোচের অফার দিয়েছিলাম, এখন তো ক্যাপ্টেনই বানিয়ে দিলে, বেরিয়ে আসো, না হলে বরফ হয়ে যাবে। নিচে নেমে নাকুল পলকে ধন্যবাদ জানায় আর আদি হ্যান্ড পাঞ্চ করে। পলের থেকে বিদায় নেয় তারা। নাকুল এবং আদি চলে গেলে পল সাবিকে বলে, একবার যখন পালাচ্ছ তখন কিন্তু সারা জীবন পালাতেই হবে। সাবি এই বিদায় বেলায় পলকে শেষ একবারের জন্য জড়িয়ে ধরে। সাবি বলে, নিজের খেয়াল রাখবেন। সাবি জিজ্ঞাসা করে, আপনি বলেছিলেন কোনো কিছুই ফ্রিতে হয় না, তাহলে আমার জন্য এত কিছু কেন করলেন? পল বলে, দুটো কারণ। এক, আমার পরবর্তী বেস্ট সেলার বইয়ের গল্প দিয়েছ, আর দ্বিতীয়, এই 3 দিনে আমি যে স্বাধীনতা পেয়েছি তা আগে কখনোই অনুভব করি। পল জিজ্ঞাসা করে, এই সাবি আবার কেমন নাম? সাবি বলে, পুরো নাম সাবিত্রী সচদেব, বলেই ভেতরে চলে যায়। এদিকে পাজল সলভ করতে করতে আয়েশা আর স্টিফেনের বেহাল দশা। এক লেডি অফিসার এসে জানায় গত 2 দিনে আদি স্কুল যায়। আয়েশা বোর্ডে তাকিয়ে বলে, আমরা কিছু একটা মিস করছি। এরপর ম্যান নামের অর্ধেক একটা কাগজ দেখে কি একটা মনে করে কাগজে কিছু একটা লিখেছে। স্টিফেন জিজ্ঞাসা করলে আয়েশা বলে, ওরা হয়তো ম্যানচেস্টার এয়ারপোর্টে যাচ্ছে, কিন্তু সেখান থেকে কোথায় যান? আয়েশার জুনিয়র একটা ছবি দেখিয়ে বলে, কপি মেলা ক্যাশে যাচ্ছে, সিফালিয়া ক্যাসেলের ছবি এটা। স্টিফেন জিজ্ঞাসা করে, তুমি কি করে জানো? জুনিয়র বলে, আমি গত বছর ওখানে ঘুরতে গেছিলাম। এদিকে সাবি আর নকুল বোর্ডিং পাস আর টিকিট নেয়। আয়েশা ম্যানচেস্টার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে চেকিং এর সময় নাকুলের চেক হয়ে গেলে আদির চেকিং এর স্ক্যানের বিপ বিপ আওয়াজ করে ওঠে। নাকুল আদির কাছে গিয়ে বলে, কি আছে তোমার কাছে? আদি 2 পকেট থেকে কয়েন বের করে দেখায়। চেকিং শেষ হয়ে গেলে 3 জন ইমিগ্রেশনের লাইনে দাঁড়ায়। আদি বলে, আমি পাসপোর্ট দেব। সাবি না করলেও নাকুল এটাকেই ভালো আইডিয়া মনে করে দিয়ে দেয়। আয়েশা এয়ারপোর্টে এসে পৌঁছায়। ওয়াকি টকিতে সবাইকে অ্যালার্ট করে। এদিকে পাসপোর্ট চেকিং এ আদি পাসপোর্ট দিয়ে নামের বানান বলে। ঠিক তখনই ইমিগ্রেশন অফিসারের কাছে একটা কল আসে। হয় সাবি আর নাকুলের হাত পা ঠান্ডা হয়ে গেছে। তবুও নাকুল সাবিকে শান্ত থাকতে বলে। অফিসার নাকুলদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। অফিসার ফোনে বলে, এক্সটেনশন নাম্বার 402। আদি এক্সটেনশন বানান বললেই অফিসার বলে, ওকে ডান, আপনারা যেতে পারেন। ঠিক তখনই কারা ট্রাভেল করতে পারবে না তাদের লিস্ট আসে। আর তখনই ইমিগ্রেশন অফিসারের ডিউটিটাও শিফট হয়। সে খেয়াল আর করে না। অন্য অফিসার এসে বসলে নাকুল এবং সাবির ছবি দেখা যায়, কিন্তু ততক্ষণে নাকুল আর সাবির ওয়েটিং জোনে চলে গেছে। আয়েশা তার টিম নিয়ে এয়ারপোর্টে দৌড়াতে থাকে। বোর্ডিং এর কল আসলে 3 জন উঠে লাইনে দাঁড়ায়। আয়েশা আর তার টিম লাইনে এসে পৌঁছায়, কিন্তু কোথাও এই 3 জনকে দেখতে পাওয়া যায় না। এয়ারপোর্টের একজনকে জিজ্ঞাসা করলে জানা যায় আজ তো মার্কাসের জন্য কোনো ফ্লাইটই নেই। ততক্ষণে প্লেন টেক অফ হয়ে গেছে। আয়েশা ভাবে, তাহলে এরা গেল কোথায়? হতাশ হয়ে ফেরার পথে হঠাৎ খেয়াল করে সামনে একটা ব্যানার টাঙানো আছে সি ফেরিসের একটা শিপের। এটা আয়ারল্যান্ডের ডাবলিনে যাবে। আয়েশা স্টিফেনকে ডেকে বলে, ফ্লাইটে যাওয়ার প্ল্যান তাদের কখনো ছিলই না। এদিকে নাকুলরা তো শিপে উঠে গেছে। আয়েশা বলে, ওই ডাস্টবিনের ময়লা সব সাবির প্ল্যানেরই একটা অংশ। সাবি, তুমি আসলে অনেক চালাক। শিপ ছেড়ে দেয়। সাবি এবং নকুলের চেহারায় তখনও ভয়ের ছাপ স্পষ্ট। আসলে সাবি এই সবকিছু প্ল্যান করেই করেছে। আয়েশা বলে, ওরা ইন্টারন্যাশনাল বর্ডারে গেছে, যেটা আমাদের জুডিশিয়ালের থেকে 6 মাইল দূরে। কিছু দূর যাওয়ার পরে সাবি আর নাকুল খুশিতে চিৎকার করে ওঠে। তারা অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। আজ তাদের খুশির কোনো সীমা নেই। স্টিফেন আয়েশাকে বলে, তুমি বলেছিলে সে শুধুমাত্র হাউসওয়াইফ। আয়েশা বোকার মতো তার দিকে তাকিয়ে থাকে। সাবি, নাকুল আর আদি লিভারপুল থেকে আয়ারল্যান্ডে পৌঁছে যায়। আজ 4র্থ দিন। আয়েশা তার জুনিয়রকে নিয়ে স্টিফেনের লাশ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে আসে। জুনিয়র জিজ্ঞাসা করে, আমরা এখানে কি করতে এসেছি? আয়েশা উল্টো প্রশ্ন করে, তোমার কি মনে হয় নাকুল কি আসলেই খুনি? জুনিয়র কোনো উত্তরই দেয় না। আয়েশা সেদিন রাতের ঘটনাটা কল্পনা করতে থাকে। একটা লোক এসে স্টেফিনিকে গ্যাস সিলিন্ডার দিয়ে মেরে সিলিন্ডার নাকুলের গাড়ির পেছনে ফেলে স্টেফিনির ব্যাগ নিয়ে চলে যায়। নাকুল তাড়াহুড়োয় আসলে তার সাথে ওই লোকটা ধাক্কা লাগে। তখন নাকুলের কোটে স্টেফিনির রক্ত লেগে যায়। নাকুল বিষয়টাকে পাত্তা না দিয়ে গাড়ির কাছে আসতেই সিলিন্ডার পড়া দেখে। সিলিন্ডার উঠিয়ে জায়গা মতো রেখে দেয় সে। আর তখনই সিলিন্ডারে নাকুলের হাতের ছাপ লেগে যায়। নাকুল গাড়ি নিয়ে বের হয়ে যেতেই নাকুলের কলিগ স্টেফিনির লাশ আর পাশ থেকে নাকুলকে যেতে দেখে।
আর সবাই নাকুলকেই খুনি মনে করে। আয়েশা বলে যদি নাকুল সত্যি বলে থাকে তাহলে বোতাম এখানে কোথাও না কোথাও থাকার কথা। আয়েশা জিজ্ঞাসা করে ফরেন্সিক টিম কি ড্রেন চেক করেছিল, কারণ সেদিন তো বৃষ্টি হচ্ছিল। জুনিয়র বলে হয়তো করেছে, জানি না ঠিক। 7 মাস পরে ক্রাইম সিনে এসে আমরা কি করছি? আমাদের উচিত সাবি এবং নাকুলকে ধরা। আয়েশা রাস্তায় বোতল থেকে জল ঢেলে সে জল কোথায় যাচ্ছে সেটা লক্ষ্য করে। জুনিয়র পেছন থেকে বলে এসব করে কোনো লাভ নেই, আমরা এদের এখনো ধরতে পারবো, কারণ ওরা তো এখনো ডাবলিনেই আছে। আয়েশা বলে সাবি অনেক চালাক, সে আয়ারল্যান্ডে বেশিক্ষণ থাকবে না। আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে আয়ারল্যান্ড থেকে ফেরি নিয়ে সোজা ফ্রান্সে যেতাম, যে দেশে ইউকের কোনো আইনি কর্তৃত্ব চলে না, তাই সেখানে কেউ তাদেরকে গ্রেফতার করতে পারবে না। জল গড়িয়ে ড্রেনে গেলে আয়েশা ড্রেনের ঢাকনা খোলে। জুনিয়রের কাছ থেকে টর্চ নিয়ে ভেতরে লাইট মেরে বোতাম খোঁজে। হঠাৎ খেয়াল করে আগাছার সাথে একটা বোতাম লেগে আছে, অর্থাৎ নাকুল আসলেই নির্দোষ। আয়েশার মনে পড়ে সাবি বলেছিল খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায়, সেখানে তো শুধু একটা বোতাম খুঁজতে হবে। আয়েশা জল দিয়ে বোতাম ধুয়ে নিলে জুনিয়র জিজ্ঞাসা করে এটা কি? আয়েশা বলে সাবির নাকুলের প্রতি বিশ্বাস। এরপর তারা গাড়িতে উঠে ড্রিঙ্কস করতে যায়, হয়তো এই বোতাম এখন আসল খুনির কাছে নিয়ে যাবে। সিন শিফট হয় 1 মাস পরে চণ্ডীগড়ে। নাকুলের বাবার বাড়িতে একটা চিঠি আসে। বাবা হাতে নিয়ে দেখে তাতে বুলগেরিয়া স্ট্যাম্প মারা। চিঠি খুলে দেখে একটা বাড়ির ছবির গেটে সচদেব লেখা। বাবা তখন অনেক খুশি হয়ে যায়। এদিকে ইংল্যান্ডে পুলিশ পলের বাড়িতে গিয়ে তাকে ঘেরাও করে। পল তখন টাইপিং মেশিনে কিছু একটা টাইপ করছিল। পুলিশকে দেখে হাত উঁচু করে কিছুটা সময় চেয়ে নেয়। লেখা শেষে পুলিশের সাথে চলে যায়। পল লিখেছিল সাবি, এটা কেটে দিয়ে আবার লেগে সাবিত্রী, অর্থাৎ এখন সে সাবিত্রী গল্প লিখবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি প্রেম ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর কোনো রেকমেন্ডেশন থাকলে সেটাও জানিও। এরকমই লেটেস্ট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। আমাদের আবারও দেখা হবে এমনই কোনো নতুন বা পুরনো রোমাঞ্চকর ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, ধন্যবাদ।